দেখতে দেখতে পূজাও শেষ হয়ে গেল, পুজোর ছুটিও শেষ হয়ে গেছে। আবার যে যার মতো কর্মব্যস্তময় জীবনে ফিরে এসেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। গত বছরের মতো এবছরের পুজোর ছুটিতে আমরা খুলনা এসেছি। আপনারা অনেকগুলো ব্লগ হয়তো বা ইতিমধ্যে দেখে ফেলেছেন, তো ভাবলাম আজকে আপনাদের সাথে পুজোর ব্লগটা শেয়ার করি। তো সন্ধ্যাবেলা যেহেতু পুজো দেখতে যেতে বেশ ভালো লাগে, যার জন্য আমরা আজকে চলে এসেছি ডাকবাংলার মোড় ধর্মসভার দিকে। মন্দিরে ঢোকার আগে পুরোটা রাস্তা জুড়ে বসেছিল এরকম একটা মেলার মতো। এখানে অনেক ধরনের খাবার ছিল, দই, ফুচকা, চটপটি, তারপর এরকম ভাজা পোড়া, যেটা বিশেষ করে পুজোর সময় পাওয়া যায়। তারপর পাঁপড় ভাজা, যেটা ছাড়া পুজো একদমই জমে ওঠে না। এখানে একটা আপুকে দেখলাম কেক নিয়ে বসেছে। এই কেকের কথা আর না বলি, বাংলাদেশে কেক নিয়ে যা শুরু হয়েছে, তো তারপর থেকে কেকের উপর থেকে কিন্তু মন উঠে এসেছে অনেকেরই। এই যে পাঁপড় ভাজাটা দেখছেন, এটা কিন্তু একদমই স্বাস্থ্যকর না, তারপরেও তো সবাই দেখলাম কিনে খাচ্ছে। আমি নিজেও এখান থেকে 2টা কিনেছি। তো যাই হোক, পুজো আসবে আর পাঁপড় ভাজা খাবো না, এটা কিন্তু একদমই হয় না। আর বিশেষ করে ঠিক মন্দিরের সামনেগুলোতেই কিন্তু এরকম পাঁপড় ভাজা নিয়ে বসে, আর গরম গরম পাঁপড় ভাজা দেখলে আসলে মনটাই ভালো হয়ে যায়। তারপর এই তো অনেকটা সিরিয়ালে দাঁড়িয়ে ভেতরে ঢুকলাম। আর এখানকার ধর্মসভা মন্দিরটা এত পরিমাণে সুন্দর আর খুব সুন্দরভাবে লাইটিং করেছে। আমি ডাকবাংলার মোড়ে এই যে মন্দিরগুলোতে প্রথমবার এসেছি। এর আগে আমি যতবার খুলনায় পুজো দেখেছি সবগুলোই শিববাড়ির মোড়ে। এবছর প্রথম আমি এই জায়গাটাতে আসলাম। তো এই জায়গাগুলোর লোকেশন আমার দেবর উজ্জ্বল আমাকে দিয়েছিল। ওর যেহেতু খুলনা একদম সব কিছু চেনা জানা, ও আমাকে বলেছিল যে বৌদি, তুমি এই এই জায়গায় গেলে খুব সুন্দর পুজো দেখতে পারবে আর খুব সুন্দর ব্লগও বানাতে পারবে। তো যার জন্য এখানে আসা। সবার ছবি তোলার কথা চিন্তা করে এখানে একটা ফটো বুথ বানিয়েছিল, যেটার সামনে দাঁড়িয়ে সবাই ছবি তুলছিল। আর ওইদিকে শুরু হয়ে গেল ঢাকির ঢাক বাজানো। ঢাকের শব্দে চারপাশ খুব মুখরিত ছিল আর হাজারো মানুষের ভিড় ছিল। প্রতি বছর এই দিনটার জন্য হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা অপেক্ষা করে। একটা বছর পরে তাদের মা আসে, আবার একটা বছর পরে তাদের মা বিদায় নেয়। তো তাদের কাছে এই দিনগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানেও একটা ছবি তোলার খুব সুন্দর ফ্রেম বানিয়েছিল। তো এখানে অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে একটু জায়গা ফাঁকা পেলাম আর দৌড়ে চলে আসলাম। এরপরে ধর্মসভা মন্দির থেকে বের হয়ে মেইন রোডের সামনে আসলাম। আর এখানে এক মামা কদবেল মাখা বিক্রি করছিল। তো আমি একটু ছবি তুলতে চাইলাম, সে বলল ছবি কেন তুলবে, খুব সুন্দরভাবে ভিডিও করো। তো যাই হোক, খুলনার মানুষ আসলে অনেক বেশি আন্তরিক, যেটা প্রতিবারই গিয়ে আমি টের পাই। আর বিশেষ করে এরকম ছবি তোলা কিংবা ভিডিও করার সময় তারা কোনো ধরনের বিরক্তি বোধ করেন না। তো এরপরে আমরা যাচ্ছি সোনাপট্টির দিকে। ওখানেও নাকি খুব সুন্দর একটা মন্দির বানানো হয়েছে, যেটা সবসময় থাকে না, শুধুমাত্র পুজোর সময় বানানো হয়, মানে অস্থায়ী যেটাকে বলে। তো এখানে এসে দেখলাম এটাও বেশ জাগ্রতপূর্ণ। খুলনাতে যখন প্রথম হিন্দুরা এসে বসবাস শুরু করে, তো তখন থেকে কিন্তু এই সোনাপট্টি জায়গাটা বেশ জাগ্রতপূর্ণ বা খুব জমজমাট বলা যায়, কারণ এখান থেকেই হিন্দুদের বসবাসের শুরু আর ব্যবসা বাণিজ্যের শুরু। তো সেই থেকে প্রতি বছরই হিন্দু যত ব্যবসায়ীরা আছে তাদের মাধ্যমে কিন্তু এখানে এই মন্দিরটা বানানো হয় আর পুজোর আয়োজন করা হয়। তো সব কিছু দেখে বেশ ভালো লাগলো। আর এই মন্দিরটা অনেক উঁচুতে বানিয়েছে, সিঁড়ি বেয়ে বেয়ে আপনাকে উঠতে হবে। জিনিসটা দেখে বেশ ইন্টারেস্টিং লাগলো। তো সবার সাথে আমরাও পা চালিয়ে উপরের দিকে হাঁটা শুরু করলাম। এই মন্দিরটা মূলত একটা মার্কেটের মধ্যে করা হয়েছে। মার্কেটটা স্বর্ণের মার্কেট। এখানে যত স্বর্ণের ব্যবসায়ীরা আছে তারাই কিন্তু টাকা দিয়ে এই পুজোর আয়োজন করে থাকে প্রতি বছর।
প্রচুর মানুষের ভিড় ঠেলে একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করলাম, যাতে করে আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাতে পারি যে এখানকার পুজোর আয়োজনটা ঠিক কিভাবে সাজিয়েছে, আর হিন্দুদের যে প্রতিমা বা দুর্গা মা তাকে কিভাবে সাজানো হয়েছে। তো দেখে কিন্তু বেশ ভালো লাগলো, আর উৎসব একটা আমেজ ছিল চারিদিকে, যার জন্য এখানকার পরিবেশটা ছিল চমৎকার। মন্দিরে প্রবেশের সময় ঢুকেছিলাম মন্দিরের সামনের দিক থেকে, কিন্তু বের হতে হলো মন্দিরের পিছনের গেট দিয়ে। আর পেছনে এসে দেখি এরকম পুজোর যে সামগ্রী থাকে, যেমন বিশেষ করে পদ্ম ফুল, যেটা নাকি পুজোর সবথেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো সেই পদ্ম ফুল নিয়ে অনেকেই বসেছে বিক্রি করার জন্য। এখান থেকে ফুল কিনে নিয়ে অনেকে যাচ্ছে পুজো দেবার জন্য। এরপর ওখান থেকে হেঁটে কিছুটা দূরে আসতেই কালী মন্দির চোখে পড়লো। ভাবলাম এখানে একটু ঘুরে যাই। আমার এখন মনে হচ্ছে আমি গত বছর কেন এই জায়গাটাতে আসিনি, তাহলে একসাথে তিনটা মন্দির আমি ভিজিট করতে পারতাম আর আপনাদের সাথেও ব্লগের মাধ্যমে শেয়ার করতে পারতাম। তো এই মন্দিরটাও কিন্তু অস্থায়ীভাবে বানানো, মানে এই পূজা মণ্ডপটা অস্থায়ীভাবে সাজানো হয়েছে, কিছুদিন পরে আবার তুলেও ফেলবে। তো এই যে দেখেন, এখানে খুব সুন্দরভাবে ফটো তোলার জন্য ফটো বুথ বানিয়েছে। তো এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল ছবি তোলার, আমি একটু সুযোগ পাইনি ছবি তোলার, যার জন্য আর ছবি তুলিনি। আর এই পুজো মণ্ডপটাও অনেক উপরে বানিয়েছে। তারপর সবার সাথে তালে তাল মিলিয়ে উপরের দিকে ওঠা শুরু করলাম, এক নজর তাদের দুর্গা মাকে দেখার জন্য যে এখানকার মন্দিরটা ঠিক কিভাবে সাজিয়েছে। এই মন্দিরের সামনেও কিন্তু প্রচুর ভিড় ছিল, বেশ অনেক সময় লাইনে দাঁড়িয়ে তারপর ভেতরে প্রবেশ করতে পেরেছি। আর এখানেও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, সবকিছু দেখে আসলে অনেক বেশি ভালো লাগছিল। এরপরে ডাকবাংলার মোড় থেকে বের হয়ে একটা অটো নিলাম, আর এই তো শিববাড়ির মোড়ে চলে এসেছি। তো অটোতে বসেও চারিদিকে শুধু পুজোর আমেজ দেখছিলাম, চারিদিকে এত পরিমাণে লাইট, এত পরিমাণে আলো, সবকিছু দেখে একটা উৎসব মুখরিত শহর মনে হচ্ছিল। এই খুলনাকে মনে হচ্ছিল এ যেন অপরিচিত কোনো এক খুলনা। এত পরিমাণে আলো একসাথে জ্বলে উঠলে আসলে সবারই ভালো লাগে। আর আমাদের বাংলাদেশে একটা জিনিস আমার খুব ভালো লাগে, আমরা যে কোনো উৎসব সবাই একসাথে সেলিব্রেট করি, সেটা হোক পুজো কিংবা ঈদ কিংবা বড়দিন। তো তারপরে আমরা যাচ্ছিলাম সোনাডাঙ্গার দিকে। আমার হাজব্যান্ড বলল অনেক তো হয়েছে পুজো দেখা, এবার চলো আমরা রাতের ডিনারটা বাইরে করি। তো এই কথাটা শোনার পরপর আমি এত বেশি খুশি হয়ে গিয়েছি, কারণ আজকে প্রথম দিন আমরা খুলনায় এসে বের হয়েছি পুজো দেখতে। তো যার জন্য আমরা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের খুব কাছেই চলে আসলাম দেশি কিচেনে, এখানেই আমরা আজকে রাতে ডিনার করব। আমরা যখন দেশি কিচেনে এসে পৌঁছেছি তখন ঘড়িতে বাজে প্রায় 10টার মতো, কিন্তু ভেতরে প্রচুর ভিড় ছিল, আর বোঝা যাচ্ছিল যে পুজোর কারণে অনেক বেশি লোকজন বাইরে ঘোরাঘুরি করছে। আর বরাবরের মতো আমি যেখানেই খেতে যাই চেষ্টা করি তাদের মেনু কার্ডটা আপনাদের সাথে শেয়ার করার, যাতে করে আপনাদের একটু আইডিয়া হয়। আর এই হচ্ছে ওদের মেনু কার্ড, যেটা দেখে আপনারাও বুঝতে পারবেন এখানে কি ধরনের খাবার পাওয়া যায়। যারা খুলনায় থাকেন তারা তো অলরেডি হয়তো বা এখানে এসেছেন, আমরা আজকে প্রথম আসলাম। আর আমার মনে হয় আমার লাইফের সবথেকে বেস্ট খিচুড়িটা আমি আজকে এখানে খেয়েছি। খিচুড়ির সাথে অনেক সুন্দরভাবে একটা বেগুন ভাজি দিয়েছিল, তারপর পেঁয়াজ ভর্তা, চাটনি, আর গরুর মাংস চুই ঝাল দিয়ে আলাদাভাবে একটা বাটিতে করে দিয়েছিল। আমি মূলত নিয়েছিলাম বিফ খিচুড়ি, কিন্তু বিফটা যে আলাদাভাবে একটা বাটিতে দেবে এটা আমার একদমই কোনো আইডিয়া ছিল না। আমরা বাসায় যেরকম খিচুড়ির সাথে আলাদাভাবে গোল গোল করে বেগুন ভাজি করে নিই, তো ঠিক সেরকমই এক পিস বেগুন ভাজি আমাকে দিয়েছিল, যেটা দেখে একদম বাসার মতো মনে হচ্ছিল আমার। তো আমি তো নিয়েছিলাম বিফ খিচুড়ি, আর আমার হাজব্যান্ড নিয়েছিল মাটন কাচ্চি। তো এগুলো দিয়ে আমরা রাতের ডিনারটা শেষ করি। এরপর দেশি কিচেন থেকে বের হয়ে আরেকটা অটো রিক্সা নিয়ে এখন যাচ্ছি বাসার দিকে। তো এই ছিল আমাদের খুলনায় পূজা উদযাপন করা। আশা করি এই ব্লগটা আপনাদের সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।